আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বই থেকে চতুর্থ অধ্যায়ের একটা অংশ আমরা পড়ব। আজকে চতুর্থ অধ্যায়ের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, চতুর্থ অধ্যায়ের এই টপিকস থেকে বা এই বিষয়টা থেকে আমরা পড়ব মৌর্য ও গুপ্ত যুগে বাংলা, স্বাধীন বঙ্গরাজ্য এবং স্বাধীন গৌড়রাজ্য সম্পর্কে। তাহলে চলো আমাদের পড়া শুরু করি। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ। পাল রাজাদের শাসনকাল থেকে ধারাবাহিকভাবে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায় না। এর আগের ইতিহাস খুঁজে পাওয়া সহজ নয়। এ সময়কালে কোনো শাসক দীর্ঘদিন সমগ্র বাংলা শাসন করতে পারেননি, তাই বিচ্ছিন্নভাবে বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে। মৌর্য ও গুপ্ত শাসনের অবসানের পর এক অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। এরই মধ্য দিয়ে উত্থান ঘটে কিছু স্বাধীন রাজ্যের। স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার রাজা শশাঙ্ক ছিলেন সবচেয়ে শক্তিমান। তার মৃত্যুর পর দীর্ঘকাল বাংলায় কোনো যোগ্য শাসক ছিলেন না, ফলে রাজ্য জুড়ে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় 100 বছর এ অবস্থার মধ্যে কাটে, মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর পর্যন্ত বিশৃঙ্খলা এবং অরাজকতা চলছিল। অতঃপর গোপাল নামে এক নেতা এই অরাজক অবস্থার অবসান ঘটান এবং পাল বংশের প্রতিষ্ঠা করেন। 12 শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে। পাল শাসন যুগে দক্ষিণ পূর্ব বাংলায় ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য গড়ে ওঠে। এরপর দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আগত সেন বংশ পূর্ব বাংলায় রাজ্য স্থাপন করে। 13 শতকের প্রথম দশকে মুসলমান শক্তির হাতে সেন রাজত্বের অবসান ঘটে। শুরু হয় এক নতুন অধ্যায়। সে অধ্যায়টি হচ্ছে বাংলা মধ্যযুগ। এখন আমরা পড়ব প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে মৌর্য ও গুপ্ত যুগে বাংলা। গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি, কেননা তখনকার মানুষ আজকের মতো ইতিহাস লেখায় অভ্যস্ত ছিল না। মানে তাদের ইতিহাস বা তাদের কীরকম জীবনযাপন প্রণালী ছিল এগুলো কোনো লিখিত আকারে পাওয়া যায় নাই। ভারতীয় এবং বিদেশি সাহিত্য এ সময়কার বাংলা সম্পর্কে ইতস্তত ও বিক্ষিপ্ত উক্তি থেকে আমরা ইতিহাসের অল্প স্বল্প উপাদান পাই। এ সকল বিচ্ছিন্ন ঘটনা জোড়াতালে দিয়ে সন, তারিখ ও প্রকৃত ঘটনা সম্বলিত ধারাবাহিক কোন ইতিহাস রচনা করা সম্ভব নয়। বস্তুত 327-326 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাস পাওয়া যায়। গ্রিক লেখকদের কথায় তখন বাংলাদেশে গঙ্গা হৃদয় নামে একটা শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা নদীর যে দুটি স্রোত তখন ভাগীরথী ও পদ্মা বলে পরিচিত, এ উভয়ের মধ্যবর্তী অঞ্চলকেই গঙ্গা হৃদয় জাতির বাসস্থান ছিল। তাহলে আমরা দেখলাম যে গঙ্গা নদীর যে দুইটি স্রোত, একটা হচ্ছে ভাগীরথী এবং আরেকটা হচ্ছে পদ্মা, এ উভয়ের মধ্যবর্তী যে অঞ্চলটা সে অঞ্চলটাই ছিল গঙ্গা হৃদয় জাতির বাসস্থান। গ্রিক গ্রন্থকারগণ গঙ্গা হৃদয় ছাড়াও প্রাসিঅয় নামে অপর এক জাতির উল্লেখ করেছেন। তাহলে তারা গঙ্গা হৃদয় এবং প্রাসিঅয় এই নামে দুইটা জাতির উল্লেখ আমরা পেয়েছি। তাদের রাজধানীর নাম ছিল পালিবুথরা, যেটাকে বলা হয় পাটলিপুত্র। গ্রিক লেখকদের বর্ণনার উপর নির্ভর করে অনুমান করা যেতে পারে যে এই দুই জাতি একই রাজবংশের নেতৃত্বে একসঙ্গে আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এও অনুমান করা যেতে পারে আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলার রাজা মগধাদি দেশ জয় করে পাঞ্জাব পর্যন্ত স্বীয় রাজ্য বিস্তার করেছিলেন। তিনি ছিলেন পাটলিপুত্র নন্দ বংশীয় কোনো রাজা।
এ সময় যে বাংলার রাজাই সমধিক শক্তিশালী ছিলেন প্রাচীন গ্রিক লেখকগণের লেখা থেকে তা নিঃসন্দেহে প্রমাণিত হয়। আলেকজান্ডারের ভারত ত্যাগের মাত্র 2 বছর পর অর্থাৎ 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের উপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। সে সময়টা হচ্ছে 269 থেকে 232 খ্রিস্টপূর্ব। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পুণ্ড্রনগর ছিল এই প্রদেশের রাজধানী। উত্তরবঙ্গ ছাড়াও মৌর্য শাসন কর্ণ সুবর্ণ, যেটা এখন বর্তমানে মুর্শিদাবাদ, তাম্রলিপ্ত, এটা হচ্ছে হুগলি, ও সমতট মানে দক্ষিণ পূর্ব বাংলা এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ ও পরে আরেকটা বংশ, সেটা হচ্ছে কম্ব, এই বংশের আবির্ভাব ঘটে। ধারণা করা হয় তারা কিন্তু কিছু ছোট ছোট অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করেছিল। এরপর বেশ কয়েকটি বিদেশি শক্তি ভারতবর্ষ আক্রমণ করে। এর মধ্যে গ্রিক, শক, পহল্লব, কুষাণ প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। তবে এই আক্রমণকারীরা বাংলা পর্যন্ত এসেছিল কিনা সে সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি। ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 320 খ্রিস্টাব্দে। তখন বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। এগুলোর মধ্যে দক্ষিণ পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্করণ রাজ্যটা ছিল উল্লেখযোগ্য। গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই উত্তরবঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে চলে আসে। সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট একটি করদ রাজ্য ছিল। সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে 6 শতকের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি প্রদেশ বা ভুক্তি হিসেবে পরিগণিত হতো। মৌর্যদের মতো এদেশে গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুণ্ড্রনগর। এখন আমরা পড়ব 2 নম্বর যে অংশটা, সেটা হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্য। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। আমাদের 3য় অধ্যায়ে আমরা বিভিন্ন জনপদ সম্পর্কে এখানে পড়েছি। যেমন জনপদগুলো ছিল গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ ইত্যাদি। তাহলে এখানে যে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে। তাম্রশাসনটা হচ্ছে যে তামার পাতে, যে তামা যেটা বলা হয়, সেই পাতে খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশ। এখন যেমন বিভিন্ন ঘোষণা এগুলো আমরা কি কাগজে লিখে রাখি, কিন্তু তখন তার কাগজ এতটা ছিল না অ্যাভেলেবেল, তখন এগুলোকে স্থায়ী রূপ দেওয়ার জন্য তামার পাতে এগুলো লিখে রাখা হতো। সে তাম্রশাসন বা তামার পাতে লিখে থাকা যে ঘোষণা বা নির্দেশ থেকে জানা যায় যে গৌচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব এই নামে 3 জন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন। তারা সবাই মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। তাদের রাজত্বকাল ছিল 525 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে। তবে কোন সময় এবং কিভাবে স্বাধীন ও শক্তিশাল বঙ্গরাজ্যের পতন ঘটেছিল তা বলা যায় না। ধারণা করা হয় যে দাক্ষিণাত্যের চালুক্য বংশের রাজা কীর্তিবর্মনের হাতে স্বাধীন বঙ্গরাজ্যের পতন ঘটেছিল। ভিন্ন মত যারা পোষণ করেন তারা বলেন স্বাধীন গৌড় রাজ্যের উত্থান ঘটলে বঙ্গরাজ্যের পতন ঘটে, মানে আরেকটা রাজ্য যখন শুরু হয় বা উদ্ভব ঘটে তখনই বঙ্গরাজ্যের পতনটা হয়ে যায়। আবার স্বাধীন বঙ্গরাজ্যের পতনের পেছনে কিছু সামন্ত রাজ্যের উত্থানকেও দায়ী করা হয়, কারণ 7ম শতকের পূর্বেই দক্ষিণ বাংলার সমতট রাজ্যে ভদ্র, খড়গ, রাঢ় প্রভৃতি বংশের স্বাধীন ও সামন্ত রাজাদের উত্থান ঘটেছিল। এখন আমরা বলব 3 নম্বর, যেটা আমাদের ছিল স্বাধীন গৌড় রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর 6ষ্ঠ শতকে পরবর্তী গুপ্ত বংশ বলে পরিচিত গুপ্ত উপাধিধারী রাজাগণ উত্তর বাংলা, পশ্চিম বাংলার উত্তরাংশ ও মগধে ক্ষমতা বিস্তার করেছিলেন।
ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলেই গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে। মৌখরী ও পরবর্তী গুপ্ত বংশ রাজাদের মধ্যে প্রায় 50 বছর পুরুষানুক্রমিক সংঘর্ষ এবং উত্তর থেকে তিব্বতীয় ও দাক্ষিণাত্য থেকে চালুক্য রাজগণের ক্রমাগত আক্রমণের ফলে বাংলায় গুপ্ত বংশ রাজাগণ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এ অবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করে সামন্ত রাজা শশাঙ্ক 594 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গৌড় অঞ্চলে ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য উনি প্রতিষ্ঠা করেন। এখন শশাঙ্ক সম্পর্কে আমরা একটু পড়ব। শশাঙ্কের পরিচয়, তার উত্থান ও জীবন কাহিনী আজও পণ্ডিতদের নিকট পরিষ্কার নয়। তাহলে শশাঙ্ক সম্পর্কে আমরা দেখলাম যে পণ্ডিতদের নিকট তার জীবন কাহিনী বা তিনি কীভাবে তার উত্থান হয় সেটা পরিষ্কার নয়। গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলা হতো মহাসামন্ত। ধারণা করা হয় শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত এবং তার পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের ছেলে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি মানে যেটা হচ্ছে মেদিনীপুর এলাকা বা অঞ্চল, উড়িষ্যার উৎকল মানে উত্তর উড়িষ্যা ও কঙ্গোদ মানে দক্ষিণ উড়িষ্যা এবং বিহারের মগধ রাজ্য জয় করে তার রাজ্যসীমা তিনি বৃদ্ধি করেন। তার রাজ্য পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের, যেটা বর্তমান আসাম বলা হয়, যে কামরূপের রাজাও শশাঙ্কের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এই সময় দুইজন শক্তিশালী রাজা ছিলেন। রাজা দুইজন হচ্ছেন, একজন হচ্ছেন পুষ্যভূতি রাজবংশের অধীনে থানেশ্বর এবং অন্যটি হচ্ছে মৌখরী রাজবংশের অধীনে কান্যকুব্জ, যাকে কনৌজ বলা হয়, মানে থানেশ্বর এবং কনৌজ। শশাঙ্ক এরপর উত্তর ভারত জয়ের চিন্তা করেন। উত্তর ভারতে এই সময় দুইটি শক্তিশালী রাজ্য ছিল, একটা পুষ্যভূতির রাজবংশের অধীনে থানেশ্বর এবং মৌখরী রাজবংশের অধীনে কনৌজ। মৌখরী রাজ গ্রহবর্মা পুষ্যভূতিরাজ প্রভাকর বর্ধনের কন্যা রাজ্যশ্রীকে উনি বিয়ে করেন। ফলে এই দুই রাজ্যের সাথে বন্ধুত্ব হয়। রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন ছিলেন রাজ্যশ্রীর দুই ভাই। শশাঙ্ক গুপ্তদের চিরশত্রু মৌখরীদের উৎখাত করার সংকল্প নিয়ে অগ্রসর হন। এই জন্য তিনি মালবরাজ দেবগুপ্তের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন এবং তাকে বন্ধু মানে তার শক্তিটাকে আরও বৃদ্ধি করেন। শশাঙ্ক উত্তর ভারতে পৌঁছার পূর্বে দেবগুপ্তের হাতে গ্রহবর্মন পরাজিত ও নিহত হন এবং রাজ্যশ্রীকে বন্দী করা হয়। দেবগুপ্ত এবার থানেশ্বরের দিকে অগ্রসর হন। থানেশ্বরের রাজা তখন ছিল রাজ্যবর্ধন। তিনি পথিমধ্যে দেবগুপ্তকে বাধা দেন। দেবগুপ্ত যুদ্ধে পরাজিত ও নিহত হন। রাজ্যবর্ধন এবার অগ্রসর হন কনৌজের দিকে। তিনি পথিমধ্যে শশাঙ্কের মুখোমুখি হন। যুদ্ধে রাজ্যবর্ধন পরাজিত বন্দী হন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন, যেটা রাজ্যবর্ধনের ভাই ছিল, হর্ষবর্ধন কনৌজ ও থানেশ্বরের অধিপতি হন। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি শশাঙ্কের বিরুদ্ধে একটি বিরাট সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হতে থাকেন। এই লক্ষ্যে তিনি আসামের মানে কামরূপ রাজা ভাস্কর বর্মনের সাথে মিত্রতা করেন, মানে তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। কিন্তু এ সংঘর্ষের ফলাফল বা আদৌ কোনো সংঘর্ষ হয়েছিল কি না সে বিষয়ে সঠিকভাবে জানা যায় না। 637 খ্রিস্টাব্দের কিছু আগে শশাঙ্ক মৃত্যুবরণ করেন। শশাঙ্ক শৈব ধর্মের উপাসক ছিলেন। হিউয়েন সাং তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। তবে এই ব্যাপারে তেমন কোনো জোরালো প্রমাণ আজও পাওয়া যায়নি। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক। তাহলে এই আমরা শশাঙ্ক পর্যন্ত বা শশাঙ্ক সম্পর্কে জানলাম।
সাথে সাথে মৌর্য গুপ্ত যুগে বাংলা, স্বাধীন বঙ্গরাজ্য, স্বাধীন গৌড় রাজ্য সম্পর্কে আমরা পড়লাম, যেটা চতুর্থ অধ্যায়ে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের অংশ থেকে। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের পড়া শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকে আমাদের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।